হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি ত্রিকোণমিতিক সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে বলা হয়েছে যদি sin স্কয়ার a প্লাস sin to the power 4a is equal to 1 হয়, তবে আমাদের প্রমাণ করতে হবে tan to the power 4a minus tan square a is equal to 1। তাহলে আমাদের sin square a plus sin to the power 4a equal to 1 এই অংশটি বলা হয়েছে। এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা চেষ্টা করব যে এই জিনিসটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেটাতে নিয়ে আসার। তাহলে শুরুতেই আমরা এখান থেকে সমাধানটি শুরু করি। শুরুতে আমরা লিখি আমাদের কাছে কি দেওয়া আছে। আমাদের কাছে দেওয়া আছে sin স্কয়ার a plus sin to the power 4a is equal to 1। তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা চাইলে sin স্কয়ার a কে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাব 1 মাইনাস sin স্কয়ার a, যেটাকে আমরা আসলে একটা সূত্রে ফেলতে পারবো। তাহলে আমাদের বাম পাশে আমরা রেখে দিলাম sin to the power 4a কে, sin স্কয়ার a কে আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার a। এখন দেখো বন্ধুরা, আমরা এর আগেই শিখে এসেছি যে sin স্কয়ার a মাইনাস প্লাস cos স্কয়ার a is equal to 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান কত। 1 সাইন স্কয়ার একে আমরা এই পাশে নিয়ে গেলে আমাদের বাম পক্ষে থেকে যাবে cos স্কয়ার এ, আর ডান পক্ষে আমরা পেয়ে গেলাম 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার জায়গায় আমরা cos স্কয়ার এ লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিলাম cos স্কয়ার a, আর বাম পক্ষে থেকে গেল sin to the power 4a। তো এটা আমরা কিভাবে লিখলাম এই লাইন থেকে সেটাও আমরা এই পাশে লিখে দিতে পারি, যেহেতু cos স্কয়ার a is equal to 1 minus sin স্কয়ার a। এবার দেখো বন্ধুরা, আমরা বলেছিলাম যখন আমরা ত্রিকোণমিতিক সংক্রান্ত এই ধরনের প্রমাণের সমস্যাগুলো করব তখন আমরা বারবার কোন জিনিসটি প্রমাণ করতে হবে সেখানে তাকাতে হবে। তাহলে এখানে sin to the power 4a, এখানে sin স্কয়ার a, এখানে tan to the power 4a এবং এখানে tan স্কয়ার a আছে, আর আমরা এখন পেয়ে গেলাম sin to the power 4a। তাহলে sin to the power 4a আমরা পেয়েছি বাম পক্ষে, কিন্তু বাম পক্ষে আমাদের tan to the power 4a টাইপের কোনো একটা টার্ম আনতে হবে। তাহলে আমরা যদি এই বাম পক্ষকে cos to the power 4a দ্বারা ভাগ করি তাহলে কিন্তু sin to the power 4a ডিভাইডেড বাই cos to the power 4a and আলটিমেটলি tan to the power 4a আমরা এই টার্মটা পেয়ে যাব, এবং বাকি টার্মগুলো আস্তে আস্তে আসার কথা। আমরা চলো আগে এই কাজটি করে নেই। আমরা উভয় পক্ষকে cos to the power 4a দ্বারা ভাগ দেব, তাহলে এই পাশে কিন্তু tan to the power 4a চলে আসবে, cos to the power 4a। তাহলে সমীকরণের এই পাশেও সেম কাজ করতে হবে। সমীকরণের মানকে ঠিক রাখার জন্য
আমরা উভয় পক্ষকে cos টু দ্য পাওয়ার 4 এর দ্বারা ভাগ করে দিলাম। এখানে আমরা লিখতে পারি, আমরা কি কাজটি করেছি এখানে তার একটা নোট আমরা এখানে দিয়ে দিতে পারি। উভয় পক্ষে বা উভয় পক্ষকে cos টু দ্য পাওয়ার 4a দ্বারা ভাগ। এই ছোট্ট নোটটুকু আমরা চাইলে দিয়ে দিতে পারি। এবার এই পাশে আমরা পেয়ে গেলাম tan টু দ্য পাওয়ার 4a, tan টু দ্য পাওয়ার 4a, কারণ আমরা জানি sin বাই cos হচ্ছে tan, আর যেহেতু এতে পাওয়ার মাথায় পাওয়ার আছে 4, তাহলে tan টু দ্য পাওয়ার 4a ইজ ইকুয়াল টু, এখানে দেখো বন্ধুরা উপরে আছে cos স্কয়ারে, নিচে আছে cos টু দ্য পাওয়ার 4a। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা উপরেরটাকে ঠিক রেখে নিচেরটাকে চাইলে বলতে পারি cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a হচ্ছে cos টু দ্য পাওয়ার 4a। তাহলে এটাকে আমরা এভাবে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমাদের বাম পক্ষে থাকছে tan টু দ্য পাওয়ার 4a এবং আমাদের ডান পক্ষে থাকছে 1 বাই cos স্কয়ার a, এবং আমরা জানি 1 বাই cos মানে হচ্ছে sec, তাহলে 1 বাই cos স্কয়ার a কে আমরা লিখতে পারি sec স্কয়ার a। বাকি অংশটুকু আমরা এই পাশে সমাধান করছি। sec স্কয়ার a আর আমাদের আরেক পাশে আছে tan টু দ্য পাওয়ার 4a। tan টু দ্য পাওয়ার 4a কে আমরা কি করতে পারি, কিছুই করব না, কারণ এই জিনিসটা আমাদের প্রমাণে আছে। sec স্কয়ার a কে তার মানে আমাদের কোন একটা কিছুতে ভাঙতে হবে। sec স্কয়ার a এর কিন্তু একটা সূত্র আমরা দেখে এসেছি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা sec স্কয়ার এর জায়গায় কি লিখতে পারি, sec স্কয়ার এর জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এই sec স্কয়ার এর জায়গায় আমরা 1 প্লাস tan স্কয়ার এটা বসিয়ে দিব। এখানে লিখছি আমরা 1 প্লাস tan স্কয়ার a। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট আমাদের প্রমাণটা করে ফেলেছি। এবার যদি tan স্কয়ার a কে আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে আমরা পেয়ে যাব tan টু দ্য পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a is equal to, ultimately we got 1 on the right side. তাহলে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা এখানে লিখে দেই প্রুভড। বন্ধুরা আমি আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় সম্পর্কে আলোচনা করব। ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় বলতে আমরা বুঝি হচ্ছে ফাংশনটি ঠিক কত অ্যাঙ্গেল পর পর সেম কার্ভ রিপিট করছে বা ফাংশনের রিপিটেশন হচ্ছে। যেমন ধরো এটা হচ্ছে আমাদের সাইন কার্ভ, তাহলে এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে সাইন ভ্যালু 1 এবং এখানে -1, তাহলে এখানে নিশ্চয়ই 90 ডিগ্রি বা π/2। এখানে সাইন আবারও 0, তার মানে পাই, তাহলে এখানে বলতে পারি 2π। তাহলে লক্ষ্য করো এখান থেকে যদি আমরা ট্র্যাক করা শুরু করি, তাহলে এভাবে একটি সর্পিলাকার ঢেউয়ের মতো আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি। ঠিক এই পয়েন্টে আসার পরে আবার নতুন করে একটা কার্ভ তৈরি হচ্ছে, সেটা কিন্তু এক্স্যাক্টলি এই কার্ভটির মতো। তাহলে এই অংশটি হচ্ছে একটা পর্যায় বলতে পারি, তারপরে এই অংশটি থেকে আবার আরেকটা পর্যায়, তারপরে আবার এই অংশটি থেকে আরেকটা পর্যায়, এভাবে যাবে। তাহলে এই সাইনের, এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, তাহলে এই গ্রাফটি বা লেখচিত্রটি কিন্তু ঠিক 0 থেকে দেখতে পাচ্ছ 2π এই পর্যন্ত যেই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক তার পরে কিন্তু আবার সেম প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ফাংশনের লেখচিত্রে আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলবো সাইন এক্সের পর্যায় বা ঠিক কত ডিগ্রি পরপর বা কত অ্যাঙ্গেল পরপর আমরা সেম কার্ভ পাচ্ছি, সেটা হচ্ছে 2π অ্যাঙ্গেল পরপর, এবং এটা কিন্তু রেডিয়ানে দেয়া আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায়ের ধারণা। আমরা জানতে চাচ্ছি সাইন, কস, ট্যান এবং মোট 6টি ত্রিকোণমিতিক অনুপাতের
পর্যায় আসলে আমরা কিভাবে বের করব সেই সূত্রটি এখন আমরা শিখে নেব। আমরা একটা সাইন ফাংশনকে খুব জেনারেলি এভাবে লিখতে পারি যে সাইন এর মাথায় পাওয়ার আছে ধরো n, এর ভ্যালু 1 থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এভাবে ইনফিনিটি পর্যন্ত, এবং এর ভেতরে আমরা অ্যাঙ্গেলকে x দ্বারা ডিফাইন করছি এবং x কিন্তু এখানে ভেরিয়েবল, তার কোএফিসিয়েন্ট ধরো a প্লাস আমরা এখানে আরেকটা কনস্ট্যান্ট যোগ থাকছে এই ভেরিয়েবলের সাথে, ধরো সেটা c, আর সাইনের সাথে ধরো b নামে আরও একটি কোএফিসিয়েন্ট পুরো সাইন ফাংশনের সাথে গুণ আকারে আছে। তাহলে এটা হচ্ছে একটা জেনারেল ত্রিকোণমিতিক ফাংশনের ফর্ম, সাইনের ফর্ম স্পেশালি। এভাবে আমরা সিমিলার ফর্ম অন্য 6টি ত্রিকোণমিতিক অনুপাতের জন্য চিন্তা করতে পারি। যেমন ধরো সাইনের জায়গায় আমরা বলতে পারি কোসেক n টু দ্য পাওয়ার n ax প্লাস c প্লাস, অথবা সির মান নেগেটিভ পজিটিভ যে কিছু হতে পারে, তাই শুধু আমরা প্লাস দিচ্ছি। আমরা চাইলে প্লাস মাইনাস দিতে পারতাম, সির মান যদি আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করতাম। কোসেকের জন্য আমরা লিখলাম, এরপর আমরা লিখব কজের জন্য ax প্লাস c। এখানে a b c এর মান পজিটিভ নেগেটিভ যে কোনো পূর্ণ সংখ্যাই হতে পারে। এরপরে আমরা সেকের মান সেকের জেনারেল ফাংশনটা দেখে নেই। সর্বশেষ tan এবং cot। তারপর n ax প্লাস c। তাহলে আমরা এখন জানবো এই জেনারেল ফর্মগুলোর কি করে পর্যায় বের করতে হয়। যদি সাইন, কজ, কোসেক, সেক এই চারটার যে কোনো একটা থাকে, তাহলে এদের পাওয়ার যে n, সে nটা আসলে ইফেক্ট ফেলবে আমাদের পর্যায়ে। তবে ট্যান আর কটের পাওয়ার n সেটা যাই হোক না কেন তার কোনো ইফেক্ট আসলে নেই। আমরা এটা বলতে আসলে কি বোঝাচ্ছি তা এখনই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যদি সাইনের পাওয়ার অড হয়, ইফ n ইজ অড মানে হচ্ছে বেজোড় হয়, যদি n বেজোড় হয় তাহলে আমাদের পর্যায় হবে 2π ডিভাইডেড বাই এই যে আমাদের যে ভেরিয়েবল বা অ্যাঙ্গেল যেটার কারণে পার্থক্য হচ্ছে অ্যাঙ্গেলে, সেই ভেরিয়েবলের যেই কোএফিসিয়েন্ট a, সেই a এর পরম মান দ্বারা আমরা ভাগ করে দেব। কিন্তু যদি nটা ইভেন হয় বা জোড় সংখ্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পাই ডিভাইডেড বাই এই কোএফিসিয়েন্ট করব, কোএফিসিয়েন্টের ধনাত্মক মানটি নেব বা পরম মান নেব। তাহলে n অড নাকি ইভেন সেটা কিন্তু ইফেক্ট ফেলছে এই চারটা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। একইভাবে কোসেক, কজ, সেক সবার জন্যই আসলে এই সেম রুল ফলো করবে। অর্থাৎ সাইন, কোসেক, কজ, সেক সবার জন্যই n যদি অড হয় 2π বাই এক্স এর বা থিটা যদি থাকে থিটার কোএফিসিয়েন্টে ভাগ করতে হবে, আর nটা যদি জোড় সংখ্যা বা ইভেন হয় তাহলে পাই বাই, এখানে 2টা থাকবে না, জাস্ট পাই বাই এর পরমান দিয়ে ভাগ করে দিতে হবে। কিন্তু যদি ট্যান আর কট হয় সেক্ষেত্রে এদের মাথায় জোড় আছে নাকি বিজোড় সংখ্যা আছে ইট ডাজেন্ট ম্যাটার, আমরা অলওয়েজ এই দুইটার ক্ষেত্রে পাই বাই এই কোএফিসিয়েন্ট দ্বারা ভাগ করে দেব। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে এদের পর্যায় বের করতে হয়। এবার আমরা কয়েকটা প্র্যাকটিস প্রবলেমের মাধ্যমে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে নেব। এখানে সাইন এক্স দেওয়া আছে, তাহলে এর পর্যায় কত হবে? দেখো সাইন এক্স মানে মাথায় একটা 1 আছে, তার মানে সেটা হচ্ছে অড, তার মানে 2π বাই আমাদের ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট, ভেরিয়েবল হচ্ছে এক্স, তার আগে আসলে একটা 1 গুণ আছে, বুঝতেই পারছো এর আগে একটা 1 গুণ আছে, তাহলে 1 দ্বারা ভাগ করলে আসলে 2π হবে। এটা হচ্ছে সাইন এক্সের পর্যায়। 5 cos স্কোয়ার 5x প্লাস 3। দেখো বন্ধুরা এখানে কিন্তু এই সি, এই বি এগুলো কোনো প্রভাব আসলে পর্যায়ে নেই, তাহলে এগুলো নিয়ে আমরা চিন্তিত হব না 5 আর 3 নিয়ে।
আমরা দেখছি কজ মাথায় আছে 2 মানে n এর মান 2 হুইচ ইজ ইভেন বা জোড়, তার মানে পাই বাই কোএফিসিয়েন্টের ভাগ। তাহলে পাই ডিভাইড বাই কোএফিসিয়েন্ট হচ্ছে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে +5, তার পরম মান যদি করি তাহলে আসলে আমরা +5ই পাবো। এই এখানে 10 মাথায় জোড় নাকি বিজোড় উই ডোন্ট কেয়ার, আমরা জাস্ট পাই ডিভাইডেড বাই আমাদের ভেরিয়েবল x, তার কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করে দিলাম। তো এর পরম মান ভাগ করতে হবে, আলটিমেটলি আমরা 2ই পাবো। এখানে আছে কোসেক মাথায় আছে বেজোড় মানে অড, তার মানে 2 পাই ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্ট 8 এর পরম মান আসলে 8। লাস্টে আছে কটের মাথায় কি উই ডোন্ট কেয়ার, অলওয়েজ পাই বাই কোএফিসিয়েন্ট কত x এর কোএফিসিয়েন্ট কিন্তু এখানে -9, তাহলে -9 এর পরম মান দিয়ে আমরা যদি ভাগ করে দেই আলটিমেটলি পাই বাই 9 পেয়ে যাই। বন্ধুরা, আশা করি কিভাবে ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায় নির্ণয় করতে হয় তা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো।